চলো তো তাড়াতাড়ি, মার্কেট বন্ধ হয়ে যাবে, আমার স্বর্ণের দোকানে কাজ আছে। কি হলো? চলো। কি ব্যাপার? তুমি এই ভিক্ষুক মহিলাকে এই এক বান্ডিল টাকা কেন দিলা? কেন দিলা? ও, আমি তো ভিক্ষুক মহিলারে টাকা দেই নাই। কি তুমি দিলা না মানে? কি বলতেছ? আমি নিজের চোখে দেখছি। এই ফকিন্নি, হ্যাঁ আপনার আমার স্বামী এই টাকাটা দিছে না এই প্লেটের মধ্যে? হ্যাঁ কথা বলেন না কেন? আহা, তুমি ওনারে জিজ্ঞাসা করতেছো কেন? তুমি আমারে জিজ্ঞাসা করো। আচ্ছা ঠিক আছে, বলো, তুমিই বলো, এই এক বান্ডিল টাকা তুমি এই ভিক্ষুক মহিলাকে কেন দিছো? লোক হয়েছে কি, ওনারে দেখে আমার অনেক মায়া লাগছে। 10টা টাকা দিতে গিয়া টাকার ভান্ডেলটা পড়ে গেছে ওনার কাছে। কারে কি বুঝাইতেছো তুমি? হ্যাঁ কারে কি বুঝাও? তুমি কি কানারে হাইকোর্ট দেখাইতেছো? আমি কিচ্ছু বুঝি না। তোমার পকেট থেকে এক বান্ডিল টাকা পড়ে গেছে, এটা তুমি আমার বুঝাইতেছো? আমি বুঝে গেছি। শোনো, সত্যি সত্যি বলো, তুমি কেন এই টাকাটা দিছো? আমি তো সত্যি কথাই বলতেছি, উনি আমার কেউ না। কেন বিশ্বাস করতেছো না আমার কথা তুমি? কে হয় সেটা তো আমারও প্রশ্ন। এই আপনি সত্যি করে বলেন তো, এই এক বান্ডিল টাকা আপনারা কেন দিছে? কি সম্পর্ক আমার হাজবেন্ডের সাথে আপনার? কথা বলেন না কেন? মা গো, আমি আপনারও চিনি না, আর আপনার স্বামীরও আমি চিনি না। আমি কি আপনার স্বামীর কাছে টাকা চাইছি কোন? বুঝতে পারছি, এইখানে নিশ্চয়ই কিছু চলতেছে। আমারে শুধু বোকা বানানো হইতেছে, তাই না? আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেলা? হ্যাঁ, রাস্তাঘাটের মধ্যে তুমি সিনকেট করতেছো কেন? বললাম তো যে 10টা টাকা দিতে গিয়া টাকার ভান্ডেলটা পড়ে গেছে। এটা নিয়ে এত কথা বলার কি আছে? আরে এটা কি সামান্য বিষয় নাকি? এক বান্ডিল টাকা মানে 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা তোমার ভুলে এই ভিক্ষুকের প্লেটে পড়ে গেছে, এইটা তো আমার বিশ্বাস হইতাছে না। হ্যাঁ তুমি আমারে উল্টাপাল্টা বুঝাও না তো, সত্যি কথাটা বলো। আমি 1000বার বলতেছি যে টাকাটা আমার পকেট থেকে পড়ে গেছে, তারপরে তুমি বিশ্বাস করতেছো না। আচ্ছা, মার্কেট তো বন্ধ হয়ে যাবে, তুমি কি এখন আমার সাথে মার্কেটে যাবা, না এখানের মধ্যে রাস্তাঘাটের মধ্যে সার্কেস করবা? কোনটা বলো তো? চলো। ঠিক আছে চলো, কিন্তু বিষয়টা না আমার মাথা থেকে যাবে না। চলো, এই টাকা এখন থেকে আমার কাছে থাকবো। মা, তুমি এই জায়গায়? তোমার লগে আমার একটা কথা আছে। কি কথা? জানো মা, কালকে না একটা ঘটনা ঘটছে। কালকে তোমাকে জামাইয়ের সাথে যখন আমি আইতেছিলাম রাস্তা দিয়া, আমি একটু আগে আগে হাঁটতেছিলাম, ও পিছনে ছিল। সামনে একটা ভিক্ষুক মহিলা ভিক্ষা করতেছিল বৈশা। হঠাৎ করে আমি পিছনের দিকে তাকায় দেখি কি, ওই ভিক্ষুক মহিলাটারে তোমাকে জামাই এক বান্ডিল টাকা দিছে। ভাগ্যিস আমি দেখে ফেলাইছি। কি কস? তোর জামাই 1,00,000 টাকা দিছে ভিক্ষুক মহিলারে? তুই কিছু কস নাই? হ, ভাগ্যিস আমি দেখছি, আর বাঘের মতো যায় তুমি জামাইরে ধরছি। ধইরা আমি কইতাছি, তুমি তুমি এই ভিক্ষুক মহিলারে এক বান্ডিল কেন টাকা দিতেছো? হ্যাঁ ওনারে এক বান্ডিল টাকা দেওয়ার কারণটা কি? তুমি জামাই কি কইতেছে জানো? কয় আমি তারে 10 টাকা ভিক্ষা দিতে গেছিলাম, তখন টাকাটা নাকি তার শরীরের উপর পইরা গেছে। হ্যাঁ কিন্তু আমার কাছে না ব্যাপারটা অনেক রহস্যজনক মনে হইতেছে। তোর কথা শুই না আমার জোর কেমন কেমন লাগতেছে। কেমন কেমন লাগবো না? আমি তো কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই। তোমাকে জামাইয়ের এই প্রশ্নটা যখনই করি, তখনই সে উল্টাপাল্টা কথা কয়। কয় তার পকেট থেকে নাকি ভুলে পড়ে গেছে। কিন্তু এই জিনিসটা তো ভুল হওয়ার কোনো কথা না। এক বান্ডিল টাকা ওই মহিলার উপরে পড়ে গেছে, এটা আমার বিশ্বাস হয় না। আচ্ছা, তোর জামাই বিয়ের সময় খুঁজছিল এই দুনিয়াতে তার কেউ নেই আপন বলতে, সে এতিম। হ, আমারও তো তাই কইছে, তার নাকি এই দুনিয়াতে কেউ নাই, সে এতিম। ওই মহিলা কই থেকে আইলো? আমারও তো কথা ওইটাই। কিন্তু মা, আমার কাছে জানি কেমন লাগতেছে, ওই মহিলা কি আবার ওর মাটা হইতে পারে নাকি? আরে কি কইতেছিস? ওই মহিলা তো ভিক্ষুক,
ওই মহিলা কেন তোর জামাই মা হইব? বিশ্বাস তো আমারও হইতাছে না, কিন্তু আমি নিজের চোখেরা কি দেখলাম, তুমি যদি নিজের চোখে দেখতা তাইলে বুঝতা। আচ্ছা হুন, অহন থেকে তোর জামাই রে চোখে চোখে রাখবি, তুই তো আবার হাবলা। আচ্ছা ঠিক আছে, আমি চোখে চোখে রাখবো। জামাই বাবাজি, তোমাকে একটা কথা বলি। জি আব্বা, বলেন। তুমি নাকি আজ এক ভিক্ষুক মহিলাকে 1,00,000 টাকা দিয়েছ? কি ব্যাপার? এই সামান্য একটা বিষয় তুমি আমার শ্বশুর আব্বার কাছে বলে দিছো? আচ্ছা, এই ঘটনা তো ওইখানেই শেষ, নতুন করে আবার কেন খাবার টেবিলে উঠবে? আমি তো বুঝলাম না। তোমার কাছ থেকে কিন্তু এটা আমি এক্সপেক্ট করি নাই। না, শেষ না। তোমার কাছে ব্যাপারটা সামান্য হতে পারে, কিন্তু বিষয়টা কিন্তু সামান্য না। একজন রাস্তার ভিক্ষুক, তাকে তুমি 1 বান্ডিল টাকা দিছো, 1,00,000 টাকা। আবার বলতেছো যে তুমি মানে তোমার ভুলে পড়ে গেছে। শোনো, আমাকে এত বোকা মনে করো না। অবশ্যই কোনো কারণ ছিল বিধায় তুমি ওনাকে ওই 1,00,000 টাকার বান্ডিলটা দিছো। এর জন্যই আমি বাবাকে আর মাকে বলতে বাধ্য হয়েছি। দেখো, তুমি আমার ভালোবেসে বিয়ে করছো, আমিও তোমার ভালোবেসে বিয়ে করছি। দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করছি। আমাদের বিয়েটা কিন্তু ফ্যামিলিগত না। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, স্বামী স্ত্রীর ভিতরে অনেক ভুল বোঝাবুঝি হবে, অনেক কথা কাটাকাটি হবে। সব কথাই যদি তুমি তোমার মা আর বাবাকে বলো, তাহলে স্বামীর প্রতি ভালোবাসাটা কোথায় রইল? স্বামীর প্রতি সম্মানটা কোথায় রইল? তুমি আমার বলো তো। দেখো বাবা, দেখছো কি বলতেছে? তুমি দেখছো মা? আমি তোমাদের কাছে বলছি যে ওর কাছে বিষয়টা কোনো মানে ঘটনাই না, কিন্তু এটার মধ্যে তো কোনো রহস্য আছে। আমার কাছে সন্দেহ মনে হইতেছে, এর জন্যই তো তোমাদেরকে জানাইছি। এটা কি আমার অপরাধ হয়ে গেছে? দেখো, ও এখন আমার উপর রাগ করতেছে। আমার মেয়ে আমাদের কাছে বলবে না, কার কাছে বলবে? তুমি যখন যেটা ইচ্ছা হবে সেটা করবা, কেউ কিছু তোমাকে বলবে না। আমার মেয়ে বলবে না, আমার হাজবেন্ড বলবে না, আমি বলবো না। বাহ, কি সুন্দর কথা। দেখেছ তোমার জামাই? দেখেন, মানুষই ভুল করে, মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে না। শাশুড়ি আম্মা, হয়তো আপনি ভুলে গেছেন, আমি ভিক্ষুক মহিলাটাকে কিছু টাকা দেওয়ার জন্য আমি জাস্ট পকেটে হাত দিচ্ছি, তারপরে ওই টাকার ভান্ডিলটা পড়ে গেছে ওই ভিক্ষুক মহিলার কাছে। আমি দেখি নাই, আমি জানিও না। আর ওই টাকা তো আপনার মেয়ের কাছেই আছে। এমন তো না যে ওই টাকা নিয়ে আমি ভিক্ষুক মেয়ে মহিলারে দিছি বা ভিক্ষুক মহিলা টাকা নিয়ে চলে গেছে। আমার মেয়ে যতই নেও, আচ্ছা সত্যি করে বলো তো, ওই মহিলা কে? আর ওই মহিলার সাথে তোমার কী সম্পর্ক? দেখেন, ওই ভিক্ষুক মহিলারে আমি চিনিও না, জানিও না। তাছাড়া রাস্তাঘাটে তো ভিক্ষুক মহিলা অনেক, শত শত ভিক্ষুক মহিলা, শত শত ভিক্ষুক লোক। মানে আমি কি সবাইকে চিনা বেড়াবো? মানে কেমন কথা বলতেছেন আপনারা? মানে আপনারা আপনার মেয়ের সাথে সাথে তাল মিলাচ্ছেন, মানে একটা যাচাই বাছাই না করে আপনার মেয়ে একটা কথা বললো আর আপনারা এটা নিয়ে খাবার টেবিলে আমার সাথে কথা বলতেছেন। মানে আপনার মেয়েকে এই পরিবারে সব হয়ে গেল। আমার মেয়ের কাছে যতই তুমি বলো, কিন্তু বিষয়টা আমাদের কাছে জানি কেমন লাগছে, একেবারে আমাদের কাছে পরিষ্কার না। জামাই বাবাজি, আমি তোমাকে অনেক ভদ্র, নম্র, ভালো হিসেবে জানি। বিয়ের সময় তুমি বলেছিলে তোমার এই দুনিয়াতে কেউ নেই। আমার মেয়ে তোমাকে পছন্দ করে, ভালোবাসে, তাই তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিছি। কিন্তু এখন এত কথা হচ্ছে কেন? সেটা আপনার মেয়েকে আবার জিজ্ঞেস করেন। সে একটা কথাটা পাইলে পুরো তেতো বানায় ফেলায়। আপনার মেয়ে উত্তর দিবে কেন? উত্তর দাও। আমার নাম ফুলি। এই সংসারে আমি যা বলবো তাই হতে হবে। যদি আমার কথার বাইরে কোনো কিছু হয়, সে যদি আমার ভালোবাসার মানুষও হয়, তাও কিন্তু আমি একটুও ছাড় দিব না। এটা কিন্তু আমার শেষ কথা।
সামান্য একটা বিষয় নিয়ে আপনারা যত ঘোলাটে করবেন আমি কখনো কল্পনা করতে পারি নাই। আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করেন না ভাই। কি ব্যাপার, আপনি এই বয়সে ভিক্ষা করেন কেন? আপনার কি ছেলে মেয়ে স্বামী কেউ নাই? না, আমার স্বামী মরে গেছে। আমার একটা মাত্র ছেলে, আমার কোনো খোঁজ খবর নেয় না। আপনার ছেলে আপনার কাছে থাকে না? তাহলে ছেলে গেছে কই? না, আমার ছেলে আমার কাছে থাকে না। আমি শুনছি এক বড় লোকের মাইয়ারে বিয়ে করে ঘর জামাই থাকে। কি কইতেছেন? আপনার ছেলে আপনার কাছে থাকে না, সে বিয়ে কইরা ঘর জামাই থাকে, অথচ মায়ের রাস্তা রাস্তা ভিক্ষা করে। এমন ছেলে কিভাবে মানুষ করলেন? সব আমার পুরা কপাল। আমার স্বামী মারা যাওয়ার পরে আমি আমার এই ছেলেটা নিয়ে অনেক কষ্ট করে ওরে মানুষ করছি, কিন্তু এখন বড় হয়ে গেছে, নিজে কামাই করা শিখছে, তাই আমার মায়ের প্রয়োজন হয় না। এখন আমার কোনো খোঁজ খবর নেয় না। হ, ঠিকই কইছেন, কপালের নাম গোপাল। কার কপালে যে কি লেখা আছে কেউ জানে না। এই দেখেন, আমার দুইটা মাত্র মেয়ে, দুইটা মেয়েরে আমি বিয়া দিছি। মেয়ের জামাই গো বাপ মা নাই, এতিম, তাই বিয়া দিয়া আমার মায়া গো, আমার মায়া জামাই সহ ঘর জামাই রাখছি। অথচ দেখেন, বাবা মা মেয়েদের মানুষ কইরা বিয়া দেয়া দেয়, তারা শ্বশুর বাড়িতে যায় সংসার করে। আর আমারও কপাল দেখেন, দুইটা মেয়েই না আমার বাড়িতেই থাকে, সব সময় জামাইদের নিয়ে ব্যস্ত থাকে, কাজকর্ম করে। আমার চোখের সামনে আমি দেখি, আমার তো টাকা পয়সার অভাব নেই। আমার কি পুরা কপাল, আমার ছেলে আমার কাছে থাকে না। আপনার তো তাও কপাল ভালো যে আপনার মাইয়া দুইটা আপনার কাছে থাকে। আমার ছেলেটা কই থাকে, কি করে না করে, খাইলো না না খাইলো কোনো কিছু জানি না। আমার বলাও একবারও জিগায় না যে তার মাকে বাচ্চা আছে না মরে গেছে, খায়া থাকলো না না খায়া থাকলো। হ্যাঁ, আমি শুধু এতটুকুই জানি, আমার পোলা বিয়ে করে ঘর জামাই থাকে, কিন্তু কই থাকে এটা আমি জানি না। কিন্তু আমি সবসময় দোয়া করি যে আমার পোলা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আচ্ছা, এসব কথা বাদ দেন, কষ্টের কথা কয়া আপনার দুঃখ আর বাড়ায়েন না। আমি যদি আপনারে আমার বাড়িতে কাজ দেই, আপনি কি আমার বাড়িতে কাজ করবেন? সত্যি কইতাছেন? আপনি আমাকে কাজ দিবেন? হ্যাঁ, আমি তো সত্যি বলছি। সত্যি কইতাছেন আমারে কাজ দিবেন? তাইলে তো আমার আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করা লাগবো না, আমি দুই বেলা পেট ভরে খাইতে পারবো। আরে, তোমার দুই বেলা খাইতে দেব মানে তুমি 3 বেলাই খাইবা আর আমার বাড়িতেই থাকবা। মাস শেষে তোমারে আমি 3-4 হাজার টাকাও দিমু। না না না, আমার টাকা লাগবো না, আমারে দুই বেলা খাইতে দিবেন আর থাকতে দিবেন, তাইলে হইব। ওই বিনিময়ে আমি আপনার বাড়ির সমস্ত কাজ করে দিব। কোনো কথা আপনার মায়েরা যে কইব যে এই কাজটা করি না ওই কাজটা করি নাই, তা করার সুযোগ দিব না, আমি সব কিছু করে দিব। ঠিক আছে, তাইলে চলেন আমার সাথে। এই যে এইটা আমার বাড়ি। মা ফুলি, ফুলি, ও মা ফুলি।
কি ব্যাপার ফুলেরে ডাকতেছেন? আর উনি কে? এই মহিলাটা রাস্তায় ভিক্ষা করতেছিল, খুব অসহায়। তার ছেলে আছে, ছেলে ভাত দেয় না, তাই আমগো বাড়িতে কাজ করার জন্য নিয়েছি। দাঁড়াও দাঁড়াও, এই মহিলাটাকে তো আমি চিনি। বাবা, তোমাদের জামাই এই মহিলাটাকে 1 বান্ডিল টাকা দিছে। মা, তোমার কাছে আমি সেদিন বললাম না ওই মহিলার সাথে আমার স্বামীর কিসের সম্পর্ক? হ মা, তুই তো আমার সেই কথা কইছিলি। এই মহিলাকেই সেই দিন 1 বান্ডিল টাকা দিছিল। এই আপনি চুপ করে আছেন কেন? সত্যি কথাটা বলেন আমার বাবার কাছে। 1 বান্ডিল টাকা আমাদের দেয় নাই, আমাদের ভিক্ষা দিতে গেছে তো, তখন টাকার বান্ডিলটা পড়ে গেছে। আর মা, তখন তো ওই জায়গায় তুমি তোমার স্বামীর সাথে অনেক ঝগড়াই তো করলা। বাবা, তুমি একবার চিন্তা করে দেখো তো, কারো উপরে কি 1 বান্ডিল টাকা পড়ে যায় উনি যে বলতেছে? হ্যাঁ, আর কাউরে কি 1 বান্ডিল টাকা কেউ দেয়? একটা ফকিরে তো 10 টাকা, 5 টাকা, 2 টাকা এরকম দিতে পারে। 1 বান্ডিল টাকা কেউ কখনো ভিক্ষুককে দেয়? হ্যাঁ, আমি তো কোনোদিন দেখি নাই। নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। তুমিও পারো, জানা নাই শোনা নাই, রাস্তার একটা ভিক্ষুক মহিলা নিয়ে আসছো বাড়ির কাজ কাম করার জন্য। তোমার কি বিবেক বুদ্ধি কিচ্ছু নেই? কবে হবে আর? হ্যাঁ, আব্বা, আমি না আমার মনের বুঝ দিতে পারতেছি না। তুমি যত যাই কও, আমার এটার মধ্যে মনে হইতেছে কোনো রহস্য আছে। আরে উনি তো বললই, তোর জামাই ভিক্ষা দিতে গিয়া টাকার বান্ডিলটা পড়ে গেছে। আর তাছাড়া উনি করে ভিক্ষা, তোর স্বামীর সাথে ওনার কি সম্পর্ক থাকবো? তোর স্বামী তো এতিম, তার তো বাবা মা কেউ নেই। আব্বা, আপা কিন্তু কখনো মিথ্যে কথা বলে না, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। কথায় আছে না, যা রটে তা কিছু হলেও কিন্তু ঘটে। এই তোরা চুপ থাকতো, এত কথা বলিস না, যা ঘরে যা। আপনি এক কাজ করেন, ওই যে পাক ঘরে যান, পাক ঘরে যেয়ে রান্না বান্নার ব্যবস্থা করেন। মা, তুমি আমার শ্বশুর বাড়ি? তুমি আমার শ্বশুর বাড়িতে কিভাবে? তোর শ্বশুরে আমার কাজ করাইতে আনছে। বিশ্বাস কর বাজন, আমি যদি জানতাম এই লোকই তোর শ্বশুর, তাইলে আমি তোর শ্বশুর বাড়িতে জীবনও আইতাম না। দেখছো মা, আমার মন প্রাণ সবসময় তোমার জন্য কাঁদে। তোমার এক নজর দেখার জন্য আমার মনটা ছুটে যায়। তোমার আমি কোনো সহযোগিতা করতে পারি না। আমি সহযোগিতা করতে গেলেও লুকায়া তোমার সহযোগিতা করতে গেলে আমার বউ ধরে ফেলাইল। কিন্তু আমি তো নিরুপায়, বড় লোকের মায়ের বিয়ে করছি। আমি বলছি আমার পৃথিবীতে কেউ নাই, আমি এতিম। শুধু আমি না মা, আমার যার একটা ভাইরা আছে ও এতিম, কিন্তু আমার তো তুমি আসছো। আমি যদি এই মিথ্যার আশ্রয়টা না নিতাম তাহলে আমি এই বাড়িতে বিয়ে করতে পারতাম না। তুমি আমারে আল্লাহর রাস্তায় মাফ করে দিও মা। তুই কি কইতাছস? সব বাপ মাই তো সন্তানের জন্য নিজের কষ্ট সহ্য করে, আর তুই যদি কস আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাম বাবা। কি বলতেছো মা তুমি? তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে মানে? এটা কোনো কথা কইলা? এই সুযোগে তো আমি তোমার কাছাকাছি থাকতে পারবো, আমি তোমার দেখতে পারবো। দেখছো, আমার শ্বশুর তোমার এই বাড়িতে নিয়ে এলো। আমি যদি তোমার নিয়ে আসতাম তাহলে আমার বউ সন্দেহ করতো না? এমনিতে আমার কত সন্দেহ করা শুরু করছে। তোমার আমি টাকা দিছি দেখে এতগুলা টাকা, কিন্তু আমি তো নিরুপায়। তোরেও তো দেখার লেগে আমার মনটা ব্যাকুল হয়ে থাকে। আর এখন যদি সবাই যায় না যায় যে আমি তোর মা, তাহলে তোর সংসারটা ভাঙা যাইব। মা, এক উপরাল্লা জানে, এক তুমি জানো আর আমি জানি, আর কেউ জানবো না। তুমি বলতে যাইবা যে আমি তোমার সন্তান, বা আমি বলতে যাবো তুমি আমার মা? দরকার নাই তো। আমরা যেভাবে আছি থাকি না, চলি না, তারপর তো তুমি আমার চোখে চোখে থাকতে পারবা মা। আমি মনে হয় তোমার লোক অনেক বড় অন্যায় করে ফেলাম। আমার এই কাজটা করা ঠিক হয় না।
আমার এই শ্বশুর বাড়িতে তুমি এই বাড়ির চাকরানি, আর আমি তাকায় তাকায় দেখবো তোমার দুঃখ কষ্টগুলো। আমি কি সহ্য করতে পারবো বলো? তুই এটা কেমন কথা বলি বাবা? সন্তানের সুখের লেগা বাপ মা কত কিছু করে, আর তোর সুখের লেগা আমি এই বাড়িতে কাজ করতে পারবো না? আমি তো জানি তুমি আমার সুখের জন্য কত কিছু করো, আর কেউ না জানলে আমি তো জানি। মা, এখন কাজ কাম বাদ দাও, রান্না বান্না বাদ দাও, আমার সাথে চলো। না বাজান, আমি রান্না বান্নাটা শেষ করি। তুমি আর একটা কথা বলবো না, এখন তোমার রান্না করার দরকার নাই। চলো, তুমি ঘরে চলো, আমার সাথে ঘরে চলো। কি ব্যাপার? এই কাজের মহিলাকে তুমি এইভাবে ধরে নিয়ে আসতেছো কেন? ওই ওই রান্না করতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তাই আমি দেখলাম, তাই ঘরের মধ্যে নিয়ে আসলাম। আচ্ছা, উনি রান্নাঘরে মাথা ঘুরায় পড়ে গেছে, সেটা তোমার আনার কি দরকার ছিল? আমাদেরকে ডাকতা, আমরা নিয়ে আসতাম। কেমন কথা বললা তুমি এটা? আমার ভিতরে মানবতা বলতে তো কিছু আছে নাকি? আমার সামনে অসুস্থ হয়েছে একজন বয়স্ক মানুষ, মার সমতুল্য। আমার খারাপ লাগছে, তাই আমি নিয়ে আসছি। এখন যদি আল্লাহ না করুক ওনার কিছু একটা হয়ে যেত, তোমরা তো বাড়ি দিচ্ছে আর সে তো রান্না করে, তখন কি হইতো? কি হইতো? না আমি কি খুব বেশি অন্যায় করে ফেলাইছি? মানে তুমি যেভাবে কথাবার্তা বলো, এভাবে কিন্তু কথাবার্তা হয় না। তাহলে কিভাবে হয় শুনি? হ্যাঁ, সেই দিন এই ভিক্ষুক মহিলা রাস্তার মধ্যে ছিল, তুমি তার প্লেটে 1,00,000 টাকার একটা ভান্ডিল দিছো। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে 9-6 অনেক কিছু দিয়ে বুঝাইছো, মানলাম। তারপরে কি হইলো? আমার বাবা এই মহিলাকে আমাদের বাড়িতে নিয়ে আসলো, তাও এখন সে কাজের লোক হিসেবে আমাদের বাড়িতে থাকে। সে এখন রান্না করতে গেছে, মাথা ঘুরায় পড়ে গেছে। তোমার খুব দরদ লাগতেছিল, তুমি একদম মহিলাটাকে জড়ায় ধইরা রুমের মধ্যে ঢুকাইতেছো। মনে হইতেছে এই মহিলার সাথে তোমার কোনো সম্পর্ক আছে। কি সম্পর্ক মানে? দেখো, সে ভিক্ষা করে ঠিক আছে, সে গরিব ঠিক আছে, সে তোমাদের বাড়ি কাজের মহিলা ঠিক আছে, কিন্তু তারপর তো একজন বয়স্ক মহিলা। মানে আমার তো জায়গা থেকে তার যতটুকু সহযোগিতা করার আমি করবো না। এই জন্য যে তার সাথে আমার সম্পর্ক থাকতে হবে বা ব্লাড রিলেশন থাকতে হবে এমন তো কোনো কথা না। একটা মানুষের সাথে কি এমনি কি সিম্প্যাথি দেখানো যায় না? মানে শুধু কি সম্পর্ক থাকলেই তার প্রতি সিম্প্যাথি দেখায়? এটা কেমন কথা বলতে চাচ্ছ? তুমি বলতে চাচ্ছ কি বলতে চাচ্ছ বলো তো আমাকে, কি বুঝাইতে চাচ্ছ? আমি বলতে চাইতেছি কি, এই ভিক্ষুক মহিলার সাথে তোমার কোনো সম্পর্ক আছে। আমাকে না ভুলভাল বুঝিয়ে লাভ নাই। কি মিথ্যে কথা বলবো আমি তোমাকে? আচ্ছা, তুমি আমার ভালোবেসে বিয়ে করছো, আমাকে জেনে শুনে বিয়ে করছো। আমি কেমন? তোমার সাথে যখন আমার সম্পর্ক ছিল, তুমি বলতে পারবা যে কোনো দিন কোনো একটা বিষয় নিয়ে আমি তোমাকে মিথ্যা কথা বলছি? বলতে পারবা তুমি? বুকে হাত দা বলো তো, আমার কাছ থেকে কোনো মিথ্যা কথা পাইছো? বলে এখন কেন মিথ্যা কথা বলবো আমি? আমার মাথায় তো ঢোকে না। কি সমস্যা? মানে তুমি কি আমাকে সন্দেহ করো? তোমার স্বামীকে সন্দেহ করো? তোমার ভালোবাসার মানুষকে সন্দেহ করো? তুমি আমাকে বলতে বাধ্য করছো। তোমার আচার ব্যবহার চলাফেরাতে আমার মনে হচ্ছে এই মহিলা তোমার মা হয়, তাই না? শোনো, তুমি ভালো করে জানো, শুধু তুমি কেন, তোমার বাড়ির সবাই ভালো করে জানে আমি একজন এতিম, আমার এই পৃথিবীতে কেউ নাই। তারপরও জেনে শুনে কেন এই কথাগুলো বলতেছো তুমি আমাকে যে উনি আমার মা? আমাকে বলতে তুমি বাধ্য করছো, এই মহিলাই তোমার মা। আর একটা কথা বলবা না, খবরদার, আর একটা কথা বলবা না। তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করতেছো। চুপ থাকো, মুখের মধ্যে তালা মারো কিন্তু। শোনো, ইদানিং তোমার চলাফেরা কথাবার্তা আমার একদম সন্দেহজনক মনে হইতেছে। হ্যাঁ, এগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না। আর তোমার এই ভিক্ষুক আর কাজের মহিলার প্রতি দিন দিন দরদ মনে হয় উতলায় পড়তেছে। বাজান, আমি এর লিগে কইছিলাম যে যদি বাসে দেহে জানে তাহলে সমস্যা হবে, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। চিন্তা করো না মা, আমি আমার বোর্ডে বুঝতে মনে ও অতটা বুঝতে পারে নাই। চলো মা, আমি তোমার জন্য বাজার থেকে এই নতুন কাপড়টা কিনে আনছি। বুয়া, আমার এই কাপড়টা ধুয়ে দিয়ে। দুলা ভাই, আপনি বাজার থেকে নতুন কাপড় আনছেন কার জন্য? ওই
ওনার জন্য। কি আপনি এই ভিক্ষুক মহিলার জন্য বাজার থেকে গিয়ে শাড়ি কাপড় কিনে আনছেন? হ্যাঁ, তাতে কি হয়েছে? দেখলাম উনি একটা কাপড় পরতেছে আসার পর থেকে। তো বাজারে গেছিলাম একটা কাজে, হঠাৎ করে মনে পড়লো, তাই একটা কাপড় নিয়ে আসলাম। এই কাজের মহিলার জন্য আদিক্ষেতা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। কই, আমি আপনার শালি, কখনো তো একটা 3 পিস কিনে এনে আমাকে বলেন নাই এই নাও শাড়ি, তোমার জন্য 3 পিসটা কিনে আনছি। দীক্ষার কি আছে এখানে? আমার নৈতিক দায়িত্ব থেকে ওনার জন্য কাপড়টা আনছে। কাপড়টার দাম আর কত? এটা তো তোমাদের উচিত ছিল যে ওনার একটা কাপড় কিনে নিয়ে এসে দেওয়া। তোমার বোনেরও উচিত ছিল, তোমার বাবার উচিত ছিল, তোমার মার উচিত ছিল। তোমরা করছো? করছো? দায়িত্ব পালন করছো? এই দায়িত্ব পালন আমি করছি, এতে আমার দোষ হয়ে গেল? মানে আমি কিছু করলেই দোষ হয়ে যায় তোমাদের কাছে? আর তুমি কি বললা? তোমার জন্য একটা 3 পিসও আনি নাই। তোমার জামাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আমি তোমার বোনের অনেকবার বলছিলাম যে আমি আমার শালিকারে কিছু দেই, তোমার বোন না করছে। জিজ্ঞেস করো তোমার বোনরে। বাবা বাবা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। যেই কাজটা আমার ফ্যামিলির মা বাবা আমার বোন এদের করার কথা, সেই কাজটা দেখেও না আপনি করতেছেন। এই কাজের বুয়ার প্রতি দরদ এত আপনার কেন আসতেছে? আচ্ছা, আপনার কি সাধ্য আছে বলেন তো? তুমি তো তোমার মা বোনের মতোই কথা বলতেছো। মানে সব কথায় তোমরা সব জায়গায় স্বার্থ খোঁজো। এত স্বার্থ খোঁজো কেন? কেন এত স্বার্থ খোঁজো? হ্যাঁ, খুঁজবো না তো কি করব? সামান্য একটা কাজের মহিলার জন্য আপনার এত কিছু করার কি দরকার? এত দরদ কই থেকে উতলায় পড়ে আপনার? আমি করব তার জন্য অনেক কিছু করব। তোমার সমস্যা, তুমি এই রুমে কেন আসছো সেটা বলো। আপনার যা ইচ্ছা যা খুশি আপনি করেন। এই বউ, এই না আমার কাপড়টা ধুয়ে দাও। কাপড় ধুয়ে দিবে মানে? উনি তো উঠান ঝাড়ু দিল, রান্না করলো, সমস্ত কাজ করলো বাড়ি, এখন আবার কাপড় ধুয়ে দিবে তোমার? তুমি কি তোমার কাপড়টা ধুয়ে নিতে পারো না? ওরে বাবা রে বাবা, কাজের মহিলাকে দিয়ে কাজ করাবো না তো কাকে দিয়ে কাজ করাবো? আর এখানে আপনি না করছেন কেন? শোনো, সেও কিন্তু একটা মানুষ, রক্ত মাংসে গড়া একটা মানুষ, একটা বয়স্ক মানুষ। একটা বয়স্ক মানুষের সাথে কীভাবে আচরণ করতে হয় সেটা তুমি শেখো নাই তুমি? বেয়াদবের মতো কথা বলতেছো। তুমি ভুলে গেছো আমি বড়, আমি তোমার বড় দুলাভাই। এই দুলা ভাই, আপনি চুপ করেন। বুয়া, তুমি আমার কাপড় ধুয়ে দিবা কিনা তাই বলো। এই দাঁড়াও, না সে ধোবে না। তোমার কাপড় তুমি ধুয়ে নাও, যাও যাও। দুলা ভাই, এই চাকরানি ভিক্ষুক মহিলাটার জন্য আপনি আমার সাথে যে ব্যবহারটা করলেন না, কাজটা আপনি একদম ঠিক করেন নাই। এর শেষ আমি দেখে নিব। বাজান, তুই কেবল সত্য তো আমি বাড়িতেই আসিস। আমি তো বুঝতেছি না কি হইব। কোনো কিছু চিন্তা করো না, কিচ্ছু হইব না। ও একটু বেশি বাইরে গেছিল, ছোট তো। আচ্ছা, তুমি এক কাজ করে কাপড়টা রাখো, আমি দেখতেছি। বাজান, কি মা, কিছু বলবা? বাজান, আমি কইতেছি কি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। আমার না অনেক ভয় লাগে, কারণ কখন কি হয় কত যায় না। কি বলতেছো মা? তুমি বাড়ি ছেড়ে চলে যাবে মানে? একটা কথা অবশ্য ভালো বলছো, তোমার ভয় লাগে কখন কি হয়ে যায়। আমারও মা, মাঝে মাঝে চিন্তা হয়, আল্লাহ না করুক যদি ধরা খাইয়া যায় তখন কি হইব? যে তুমি আমার মা, একজন ভিক্ষুক আমার মা, একজন কাজের মহিলা চাকরানি আমার মা, তাও আমার শ্বশুর বাড়িতে, তখন কি হবে? তখন তো আমার জন্য তোমার অনেক কথা শুনতে হবে। আর আমি সন্তান হয়ে তাকায় তাকায় দেখবো। এই লিগে তো আমি কইতেছি যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। না মা, তুমি যেহেতু এই বাড়িতে আসছো, যদি যাইতে হয় আমরা বউ নিয়ে যাবো এই বাড়ি থেকে, বীরের মতো যাব। তুমি যদি এখন লুকায় চলে যাও, তখন আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার বউ, আমার শালিকা তোমার নিয়ে অনেক আজে বাজে কথা বলবে। এটা আমার সহ্য হবে না, আমারও সন্দেহ করবে। কি বলবে জানো? বলবে তুমি চুরি করে রাতের অন্ধকারে চলে গেছো। তুমিই বলো, আমার ভাল লাগবে তখন? আমার মায়ের চোখ বলবে, হ্যাঁ ভাল লাগবে? আমার মোটেও ভাল লাগবে না।
তাহলে কি করবি ক? আমি তো এনায় ফাইসা গেছি। আমি যদি জানতাম যে এটা তোর শ্বশুর বাড়ি, তাহলে তো আমি জীবনও আইতাম না। আমি তো বৌমারে দেখা চিনছি যে এটা তোর বউ, এটা তোর শ্বশুর বাড়ি। আমিও তো তোমার দেখে অবাক হয়ে গেছি রান্নাঘরে, যে তুমি এই বাড়িতে। এখন আমি বলতেও পারতাছি না, সইতেও পারতাছি না যে তুমি আমার মা। আমি যে কি করি, আমার মাথায় কিছু ঢুকতেছে না। আচ্ছা মা, আমি বলি কি, আমি যে তোমার সন্তান, মানে আমি যে একজন ভিক্ষুকের সন্তান, একজন গরিব ঘরের মার সন্তান, আমি এই কথাটা আমি সবারই বলে দিই, আমার শ্বশুর বাড়ির সবারই বলে দিই। আমি আর আটকে রাখতে পারতাছি না মা। কি কইতাছস? তোর কি মাথা খারাপ? তুই ওগরে কয়ে দিবি? আরে তুই যদি এটা কয়ে দেস, তাহলে তোর আর আমার কি হইবে ভাবছস? হায় আল্লাহ, আমার বড় বোনের শাশুড়ি ভিক্ষুক মহিলা? যাই হোক, আমি এগুলা পড়া করি না, আমার আর ভাল লাগতেছে না। একদম চুপ থাক, কোনো কথা কবি না। তার সে সবচেয়ে ভালো হইব আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে আমি কিন্তু চলে যাব যেদিকে দু চোখ যায়। আমার বউ আসুক, বউ বাহিরে গেছে, আমি আমার বউরে আজকেই বলবো যে তুমি আমার মা। আমি অনেক ভুল করছি, আর ভুল করতে রাজি না। ওর আর কি মাথা খারাপ হয়ে গেল? যদি বউরে কয়, বউ তো বউর মারে কইব, তখন তো অশান্তি সৃষ্টি হইব। মা, মা, বিশাল একটা ঘটনা ঘটে গেছে। কিসের ঘটনা, কোথায়? মা, এই বাড়িতে আব্বাই যে মহিলারে কাজ করার লিগে নিয়ে এসে না আমগো বাড়িতে, ওই ভিক্ষুকটাই হইতাছে তোমার বড়মের শাশুড়ি। এই এডি কি করলি? এই কথা ধরে কে রাখিছে? ওই ভিক্ষুক মহিলা আমার বড় মেয়ে শাশুড়ি? মা, আমি নিজের কানে শুনছি, নিজের চোখে দেখছি তোমার জামাইরে ওই ভিক্ষুক বেডির লগে মা মা কইয়া কথা কইতে। কি কস? তুই সত্য কইতেছস? হ্যাঁ, তুই আমার লগে মজা লইতেছিস না তো? মা, আমি কি তোমার লগে কোনোদিন মিথ্যে কথা কইছি? আমি এই মাত্র বাইরে গিয়ে দেখে আসলাম ওই ভিক্ষুক বেডির লগে তোমার জামাইরে কথা কইতে। কি কইতেছস? তুই কি সত্য কথা কইতেছস? ও মা, তুই আমার লগে তো মিথ্যা কথা কইস না তো? আমার থেকে কেমন হাত তো ঠান্ডা হয়ে যেতেছে। আমার একটু খুললে ভালো করে ক। হ, এই কথাটা শোনার পর আকাশটা ভাঙ্গা আমার মাথায় পড়ছে যে আমি এটা কি শুনলাম, কি দেখলাম। হায় হায়, এ তো সর্বনাশ হয়ে গেল। এই জন্যই আমার বড় মেয়ে কইছিল, মা আমার জামাই ওই ভিক্ষুক মহিলারে 1,00,000 টাকা দিছে। হায় হায় রে, একটা ভিক্ষুক আমার বিয়ে নইব, আমার বড় মেয়ের শাশুড়ি। সি 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 সি, এটা তো গ্রামের মানুষে জানে, কি কইব? আর আমি কেমনি মানে যে মুখ দেখাবো মানুষের সামনে? আচ্ছা মা, কত যখন আমার বড় মাইয়াই ওই ফুলারে ভালোবাসলো, তখন ওই ফুলাই কইলো যে আমি এতিম, আমার মা নাই, মরে গেছে। তা মা থাকতে কেমনে মার নামে মিথ্যা কথা কইলো? আর তুমি এখনো বুঝো নাই? মিথ্যা কেন কইব? ওর মা তো ভিক্ষা করে, একটা ভিক্ষুক মহিলারে আমগুলোকে পরিচয় কেমনে করাই দিব? হ, তুই তো কথাটা সত্যই কইছো। এইটা তো আমার মাথার মধ্যে ঢোকে নাই। এই ফুলারা চিটার বাটপার, আমাগুলোকে কত বড় চিটার এটা করলো, আমার মায়ের জীবনটারে নষ্ট করলো। ওরে তো আমি ছাড়ুম না, ওরে আমি কি করুম? এখন আর কি করার আছে? কি বা করবা? আমার তো ভাগ্য ভালো যে আমার জামাই গ্রামে নাই, শহরে আছে। এই কথা যদি আমার শ্বশুরবাড়ির লোকজন জানে, আমার মান সম্মানটা কই গিয়ে দাঁড়াইবো? আমার শ্বশুরবাড়ির লোকজন তো আমার উঠতে বইতে কথা শুনাইবো। মা, শোন, ভুলেও তুই জামের দ্বারি কথা কইস না, তাহলে কিন্তু একেবারে আর রক্ষা নাই। মা, তাইলে এখন কি করবা? অন কি করুম? তোর বড় বোনে তো তোর আব্বার লাগে আবার গঞ্জে গেছে, ও যদি থাকতো তাহলে তো একটা বুদ্ধি শুধু করতে পারতাম। মা, আমার বড় বোনের আশা বাদ দাও। ওই ভিক্ষুকের বাচ্চারে এখন এই মুহূর্তে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দাও। ভিক্ষুকের বাচ্চাটা কই? কই আর থাকবো? ওর ঘরেই আছে। লও,
আরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আম্মা খয়রাতির বাচ্চা, তুই এতিম খাচ্ছিস? কি ব্যাপার আম্মা? তুমি আমার স্বামীর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতেছো কেন? ওইটা ওরেই জিগা। আচ্ছা তুমি এমন কি করছো যে তোমার শ্বশুর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দিচ্ছে? হ্যাঁ, তুমি হচ্ছে এই বাড়ির বড় জামাই। আমি তো কখনো শুনি নাই কোনো কারণ ছাড়া তার মেয়ের জামাইকে শ্বশুর শাশুড়ি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ওর মুখ থেকে একটা কথাও বেরোবে না। আমি বলি শোন, এই যে ভিক্ষুক মহিলা, এই যে ওর মা, তোর শাশুড়ি। কি বলতেছে এসব? তুমি এত বড় সত্য কেন গোপন করলে আমার কাছে? হ্যাঁ, এই ভিক্ষুক মহিলাটাই আমার মা, আমার গর্ভধারিণী মা। আমার তো প্রথমেই সন্দেহ হয়েছিল, সেই দিন রাস্তার মধ্যে ভিক্ষুক মহিলার প্লেটের মধ্যে তুমি 1,00,000 টাকার একটা বান্ডিল দিছো। তখন থেকে এটা নিয়ে আমি একটা রাত ভালো মতো ঘুমাইতে পারি নাই। আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এই ভিক্ষুকের সাথে তোমার কোনো না কোনো সম্পর্ক আছে, আর সেই সত্যটা আজকে সামনে চলে আসছে। আমি তোমারে ঠকাই নাই, বরঞ্চ আমি আমার নিজের পরিচয় গোপন করছি। আমার অনেক ইচ্ছে ছিল আমি শর্টকাটে অনেক বড় লোক হব, তাই তো চোখ বুঝে কোপ মারছি। তোমার সাথে প্রেম করে তোমাদের বাড়ির জামাই হয়েছি আমি, তোমাকে বিয়ে করে। কিন্তু আমি বলছি যে আমার পৃথিবীতে কেউ নাই। যদি জানো যে আমার পৃথিবীতে আমার মা আছে, তখন আমার মাকে তোমার সামনে হাজির করতে হবে, তোমাদের পরিবারের সবার সামনে। কোন মুখে আমি হাজির করব? কারণ আমার মা তো ভিক্ষা করে। এই জন্য আমি আমার মার পরিচয় গোপন করছি। কিন্তু এখন বুঝলাম যে আমি অনেক বড় ভুল করছি, অনেক বড় অন্যায় করছি। এটা আমার প্রাপ্য ছিল। এই যে আমার শাশুড়ি আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিছে, এটা আমার প্রাপ্য। আমার প্রাপ্যটুকু সে বুঝাই দিছে, কারণ আমি আমার মার চোখের পানি ঝরাইছি। তো এই জন্য আমারও চোখের পানি ঝরতেছে। কিন্তু বিশ্বাস করো, আমার ভালোবাসার কোনো খাত ছিল না। স্বর্ণের মধ্যেও খাত আছে, কিন্তু আমার ভালোবাসার কোনো খাত নাই। তোমার আমি যতটুকু ভালোবাসছি, আমি আমার অন্তর উজাড় করে, আমি আমার অন্তরস্থল থেকে আমি তোমারে ভালোবাসছি। শুধু আমি একটা মিথ্যার আশ্রয় নিছি, সেটা হলো আমি গরিবের সন্তান, আমি একটা ভিক্ষুকের সন্তান। তাছাড়া তুমি বলতে পারবা তোমার সাথে আমার সংসার হওয়ার পর থেকে কখনো কোনো দিন আমি তোমার সাথে মিসবিহেভ করছি, খারাপ আচরণ করছি? বলতে পারবা? বলতে পারবো না। আমার অন্যায় একটাই, আমি গরিবের সন্তান। এটা হচ্ছে সবচেয়ে বড় দোষ। যদি পারো আমারে মাফ করে দিও, কারণ আমি তোমার মনের অজান্তে কষ্ট দিয়ে পালাইছি। মা, তুমি আমার মাফ করে দিও। আমি বড় লোক হওয়ার নেশায় আমি আমার গর্ভধারিণীর মায়ের ছাইরে আসছি। কিন্তু বিশ্বাস করো মা, তোমার ছাইরে আসার পর থেকে আমি একটা দিনও ভালো থাকি নাই। আমার চোখের পানিতে আমার বালিশ ভিজে গেছে শুধু তোমার কথা মনে করতে করতে। কিন্তু আমার অন্তরটা ফাইটে যেত, আমি কাউরে বুঝতে দিতাম না। কিন্তু এখন বুঝলাম যে আমি যা করছি অনেক বড় অন্যায় করছি, অনেক বড় ভুল করছি। আসলে পৃথিবীতে কোনো সন্তান তার মার মনে কষ্ট দিয়ে সুখে থাকতে পারে না। সেটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমি হচ্ছে জ্বলন্ত প্রমাণ। তুমি আমার মাফ করে দিও মা, তুমি আমার মাফ করে দিও। চলো মা, এই বাড়ি তার এক মুহূর্ত না। দাঁড়াও, কই যাইতেছো তুমি? হ্যাঁ, আমারে ফেলায় কই যাইতেছো? আমি মানলাম
তুমি আমাগুলোকে মিথ্যা কথা কইছো। যত যাই হোক, তুমি তো আমার স্বামী। আমার স্বামী যদি এই বাড়িতে না থাকতে পারে তাহলে তো আমিও এই বাড়িতে থাকবো না। আমার নিয়ে যাইতে হইব, তুমি যেইখানেই যাও। দাঁড়া, তুই যাইস না মা। জামাই বাবা, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আর আপনি আমার বেআইন সাহেবা, আজ থেকে আপনার আমি মাইনে নিলাম।